বাণীপীঠ শিক্ষাঙ্গনের উপস্থাপনায় আরও একটি সাজেশনের ক্লাসে সকল ছাত্রছাত্রীকে স্বাগত জানাচ্ছি। আমি রিনি সেনগুপ্ত। আজকের এই ক্লাসটি মূলত ক্যালকাটা ইউনিভার্সিটি থার্ড সেমিস্টারের সেই সমস্ত ছাত্রছাত্রীদের জন্য প্রযোজ্য যারা বাংলা অনার্স নিয়ে পড়াশুনো করছো। আজকে তোমাদের সিসি 7 পেপারটার সাজেশন প্রোভাইড করব। তো চলো সাজেশনটা দেখে নেওয়া যাক। তোমাদের সিসি 7 পেপারটা খুব সুন্দর গুরুত্বপূর্ণ একটি পেপার। এটা মূলত কথা সাহিত্য অর্থাৎ উপন্যাস এবং ছোট গল্পের পেপার। তো এখানে প্রচুর সুন্দর সুন্দর উপন্যাস, ছোট গল্প এগুলো রয়েছে। তার গুরুত্বপূর্ণ কিছু সাজেশন আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। প্রথমেই দেব যোগাযোগ উপন্যাসের সাজেশন। তো যাদের যাদের পাঠ্য রয়েছে এটা খাতা পেন নিয়ে বসো এবং সাজেশনটা লিখে নাও। যোগাযোগ উপন্যাসে 10 নম্বরে যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট সেগুলো হলো, যোগাযোগ উপন্যাসে মধুসূদন ও কুমুদিনীর দাম্পত্য যে সম্পর্ক রয়েছে তার স্বরূপ বিশ্লেষণ করো। যোগাযোগ উপন্যাসের নামকরণের সার্থকতা আলোচনা করো। যোগাযোগ উপন্যাসের বিপ্রদাস চরিত্র কতখানি গুরুত্বপূর্ণ। যোগাযোগ উপন্যাসের মধুসূদন চরিত্রের যে স্বরূপ আলোচনা করো। যোগাযোগ উপন্যাসের সমাপ্তি সেটা কি আকস্মিক? উত্তরের সপক্ষে যুক্তি দাও। তো এই প্রশ্নগুলো করলে মোটামুটি 10 নম্বরের জন্য আশা করছি তোমরা কমন পেয়ে যাবে। এরপর 5-এর জন্য যে গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে সেখানটা কিন্তু মূলত লাইন তুলে প্রশ্ন আসতে পারে। এই জন্য প্রত্যেকটি লাইন খুঁটিয়ে পড়তে হবে, উপন্যাসটা গুরুত্বপূর্ণভাবে পড়তে হবে। তবু আমি কিছু চরিত্রকেন্দ্রিক প্রশ্ন দিচ্ছি, যেমন যোগাযোগ উপন্যাসের হাবলু চরিত্র। হাবলু বলে একটি ছোট্ট শিশু রয়েছে, সেই বাচ্চা ছেলেটির কথা এখানে ইম্পর্টেন্ট। আর হচ্ছে যোগাযোগ উপন্যাসের নিস্তারিণী চরিত্র। তো এছাড়া টেক্সটের যে কোনো অপ্রধান চরিত্র তুলে প্রশ্ন পড়তে পারে এবং টেক্সটের যে কোনো লাইন তুলে প্রশ্ন করতে পারে। তো তোমরা যারা যোগাযোগ উপন্যাসটা পড়েছো অবশ্যই ভালো করে টেক্সটটা পড়ো। আর যারা একটা ওভারঅল নলেজ পেতে চাইছো যোগাযোগ সম্পর্কে, আমার চ্যানেলে অলরেডি ভিডিও আপলোড করে দেওয়া আছে। ডেসক্রিপশন বক্সে গিয়ে লিঙ্কে ক্লিক করে ভিডিওটা একবার দেখে নাও, উপন্যাসটা সম্পর্কে একটা সামগ্রিক ধারণা পেয়ে যাবে। আর সমস্ত টপিকের এই রকমই আলোচনা যারা পার্সোনালি পেতে চাইছো তারা অবশ্যই নিচে দেওয়া নাম্বারে আমার সঙ্গে কন্ট্যাক্ট করো। বাণীপীঠ শিক্ষাঙ্গনের তরফ থেকে কিন্তু পার্সোনালি ক্লাস প্রোভাইড করা হয় ছাত্রছাত্রীদেরকে। চলো এরপর আমি নেক্সট টপিকে চলে যাচ্ছি। নেক্সট উপন্যাস হচ্ছে দেনা পাওনা। দেনা পাওনা উপন্যাসের জন্য 10 নম্বরে যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে উপন্যাসের প্রধান চরিত্র জীবানন্দ চরিত্র এবং ষোড়শী চরিত্র। দুটো চরিত্র খুব ইম্পর্টেন্ট। এছাড়া দেনা পাওনা উপন্যাসের নামকরণের সার্থকতা এবছর খুব গুরুত্বপূর্ণ। এছাড়া 5 নম্বরের জন্য ইম্পর্টেন্ট কোয়েশ্চেনগুলো হলো শিরোমণি চরিত্র, ফকির সাহেব চরিত্র। এছাড়া টেক্সটের মধ্যে থেকে লাইন তুলে যে কোনো প্রশ্ন আসতে পারে। এরপর চলে যাব পদ্মা নদীর মাঝি উপন্যাসটা প্রসঙ্গে। পদ্মা নদীর মাঝির 10 নম্বরের প্রশ্নের জন্য খুব ইম্পর্টেন্ট প্রশ্নগুলো হলো কুবের আর কপিলার প্রেম সম্পর্কের স্বরূপ আলোচনা করো। এখান থেকে কিন্তু কুবের চরিত্র কপিলা চরিত্র আলাদা আলাদাভাবে প্রশ্ন হিসেবে আসতে পারে, কেননা এরা হচ্ছে উপন্যাসের অন্যতম প্রধান চরিত্র, কুবের চরিত্র এবং কপিলা চরিত্র। নেক্সট হচ্ছে ধীবরপল্লীর বাস্তব জীবনচিত্রের প্রতিফলন পদ্মা নদীর মাঝি উপন্যাসে কিভাবে ঘটেছে সেটা আলোচনা করো। অর্থাৎ ধীবরপল্লী মানে হচ্ছে মাঝি মাল্লাদের যে পল্লী বা তাদের যে সমাজচিত্র, সেটা খুব ইম্পর্টেন্ট। নেক্সট প্রশ্ন, পদ্মা নদীর মাঝি উপন্যাসে পদ্মা এই যে নদীটা সেটা নিছক একটা পটভূমি নয় বা নিছক একটা নদী নয়, সে নিজেই যেন একটা ক্যারেক্টার বা চরিত্র হয়ে উঠেছে। এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, মানে পদ্মা নদীর ভূমিকা। নেক্সট প্রশ্ন, পদ্মা নদীর মাঝি উপন্যাসে ময়না দ্বীপ প্রসঙ্গ। ময়না দ্বীপ এই দ্বীপটা সম্পর্কে প্রশ্ন আসতে পারে। পরবর্তী পদ্মা নদীর মাঝি থেকে ইম্পর্টেন্ট 5 নম্বরের প্রশ্ন হোসেন মিয়া চরিত্র। পদ্মা নদীর মাঝি এই যে উপন্যাসটা রয়েছে সেখানে গানের ভূমিকা, এর ভাষা খুব ইম্পর্টেন্ট। পূর্ববঙ্গের কথ্য ভাষার ব্যবহার এখানে রয়েছে, বঙ্গালী যে ভাষা উপভাষা তার ব্যবহার রয়েছে, মাঝি মাল্লাদের মুখের আঞ্চলিক ভাষার ব্যবহার রয়েছে, সেই ভাষার বৈশিষ্ট্য আলোচনা করো। নেক্সট, টেক্সটের মধ্যে থেকে যে কোনো লাইন তুলে প্রশ্ন আসতে পারে, যে কোনো ইম্পর্টেন্ট যে ক্যারেক্টার অপ্রধান চরিত্র সেই অপ্রধান চরিত্রগুলো তুলে প্রশ্ন আসতে পারে, সেগুলো করে রাখতে হবে। পরবর্তী ইম্পর্টেন্ট উপন্যাস হচ্ছে মহাশ্বেতা দেবীর লেখা অরণ্যের অধিকার উপন্যাস। সেখান থেকেও কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন বলবো। 1 নম্বর প্রশ্ন, ধানী মুন্ডা চরিত্র, একজন বয়স্ক মুন্ডা চরিত্র, বয়োজ্যেষ্ঠ চরিত্র। তো তার যে অভিজ্ঞতা, তার যে ক্যারেক্টারের যে একটা বিশিষ্টতা সেটা কতখানি গুরুত্বপূর্ণ উপন্যাসের প্রেক্ষিতে, সেই ধানী মুন্ডা চরিত্র। অমূল্য আব্রাহাম চরিত্র, যার বয়ানে গোটা উপন্যাসটা ব্যঞ্জিত, সেই অমূল্য আব্রাহাম চরিত্র খুব ইম্পর্টেন্ট। অবশ্যই বিরসা মুন্ডা চরিত্র, উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র, প্রধান চরিত্র, অরণ্যের অধিকারের বেস ক্যারেক্টার বিরসা মুন্ডা, তার ক্যারেক্টার। অরণ্যের অধিকার উপন্যাসটি প্রান্তিক মানুষের জাগরণের আখ্যান, মন্তব্যটি বিচার করো। কারণ অরণ্যের অধিকার বেসিক্যালি মুন্ডাদের গণজাগরণ, জনজাগরণের একটা আখ্যান। তো এই জন্য এই উপন্যাসটার মধ্যে যে একটা গণ আন্দোলন রূপলাভ করেছে, নিম্নবর্গীয় মানুষের জনজাগরণের যে একটা চিত্র রয়েছে, সেখানটা কেন্দ্র করে প্রশ্ন আসতে পারে। নেক্সট 5 নম্বরের প্রশ্নের জন্য
টেক্সট থেকে যে কোনো লাইন তুলে প্রশ্ন পড়তে পারে, যে কোনো অপ্রধান চরিত্র কেন্দ্রিক প্রশ্ন পড়তে পারে, যেমন বিরসা মুন্ডার মা যে কর্মী ক্যারেক্টারটা সেটা খুব ইম্পর্টেন্ট, আরও আদার্স যে কোনো ক্যারেক্টার যেটা 10 নম্বরে আসছে না সেটা 5-এ আসতেই পারে। ঠিক আছে, তো সেই রকমভাবে তৈরি করে রাখতে হবে। নেক্সট মডিউল 3 থেকে কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন বলবো, যেখান থেকে আমি মূলত রবীন্দ্র গল্পের স্লটটা বেছে নিয়েছি। 1 নম্বর প্রশ্ন, একটি মূক ও বধির মেয়ের জীবন যন্ত্রণা শুভা গল্পে কিভাবে মর্মস্পর্শী ভাষায় ব্যক্ত হয়েছে নিজের ভাষায় আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, রবীন্দ্রনাথের কল্পনায় এক নিত্যকালের বালক বীর আছে যে চিরযাত্রী, যে প্রকৃতির প্রাণ সত্তার প্রতীক। এই বক্তব্যের আলোয় অতিথি গল্পটি বিচার করো। মূলত এটা তারাপদর ক্যারেক্টারটাই চাওয়া হয়েছে, একটু ঘুরিয়ে ভাষাটাকে অন্যরকমভাবে চাওয়া হয়েছে। নেক্সট প্রশ্ন, প্রেমের অনিঃশেষ মাধুরীর বর্ণচ্ছটায় দীপ্ত হয়ে রয়েছে এক রাত্রি গল্পটি আলোচনা করো। নেক্সট প্রশ্ন, অতিপ্রাকৃত গল্প হিসেবে নিশীথে গল্পের সার্থকতা ব্যক্ত করো। প্রসঙ্গত বলে রাখি, নিশীথে গল্পের একটি হৃদয়গ্রাহী আলোচনা অলরেডি আমার চ্যানেলে আপলোড করা আছে। যারা আলোচনাটা দেখতে চাইছো তারা ডেসক্রিপশন বক্সে গিয়ে লিঙ্কে ক্লিক করে অবশ্যই আলোচনাটা দেখে নাও, এবং আমার বক্তব্য যদি ভালো লাগে, আমার আলোচনা যদি ভালো লাগে, পার্সোনালি আমার সঙ্গে ক্লাস করার জন্য অবশ্যই যোগাযোগ করতে পারো নিচে দেওয়া নাম্বারে। নেক্সট প্রশ্ন, অর্থলোলুপতার যুপকাষ্টে মানবতার বলি হয়ে যাওয়ার গল্প পয়োমুখম। এই মন্তব্যটা বিচার করো। তো আধুনিক গল্প থেকে আমি বেশি ব্রড কোয়েশ্চেন সাজেস্ট করিনি, শুধুমাত্র পয়োমুখম থেকে একটা প্রশ্ন আছে, তো অন্য গল্পগুলো থেকে কিছু দিইনি। আশা করা যাচ্ছে এখান থেকে তোমরা ব্রড কোয়েশ্চেন কমন পেয়ে যাবে। তার মানে এই নয় বাকি গল্পগুলো তোমরা পড়বে না, কারণ শর্ট কোয়েশ্চেন এবং 5 নম্বরের জন্য সমস্ত টপিক ধরে ধরে পড়তে হবে। ছোট গল্পের ক্ষেত্রে কিন্তু শর্ট কোয়েশ্চেনে অর্থাৎ 1 নম্বরের কোয়েশ্চেনে কোনো অপশান থাকে না। যদিও উপন্যাসের ক্ষেত্রে আমি 4টে উপন্যাসের সাজেশন দিলাম ঠিকই, কিন্তু যে কোনো দুটো তোমাদেরকে এখান থেকে পড়তে হবে, বাকি দুটো একদমই না পড়লে চলবে, কারণ শর্ট কোয়েশ্চেনের ক্ষেত্রেও সেখানে অথবা থাকে। ঠিক আছে, ভালো করে শুনে নেবে। 4টে উপন্যাসের যে আমি সাজেশন দিলাম সেখান থেকে যে কোনো দুটি তোমাদেরকে পড়তে হবে। যোগাযোগ এবং দেনা পাওনা, পদ্মা নদীর মাঝি এবং অরণ্যের অধিকার, এইভাবে ভাগটা থাকে। অর্থাৎ হয় যোগাযোগ পড়বে, নয় দেনা পাওনা পড়বে, পদ্মা নদীর মাঝি পড়বে, নয়তো অরণ্যের অধিকার পড়বে, এইভাবে ভাগটা থাকে। তো এখান থেকে কিন্তু শর্ট কোশ্চেনেও তোমরা অথবা পাবে। কিন্তু ছোট গল্পগুলোর ক্ষেত্রে রবীন্দ্র গল্প, আধুনিক গল্প উভয়ই পড়তে হবে। তো শর্ট কোয়েশ্চেন অ্যান্সার করার জন্য সবগুলো ছোট গল্প পড়ে রাখাই তোমাদের জন্য ভালো। তো আজকে সাজেশনটা এখানেই শেষ করলাম। কেমন লাগলো অবশ্যই জানিও, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো বন্ধুদের সঙ্গে, এবং যুক্ত থেকো বাণীপীঠ শিক্ষাঙ্গনের সঙ্গে। ধন্যবাদ।